হে ভবিষ্যতের দেবী, আপনি ঠিকই বলেছিলেন। শের সিং আর আমাকে বিশ্বাস করছে না। কেউ আমার রাজ ফাঁস করে দিয়েছে। আমি এখন কি করব? হঠাৎ গাছ থেকে এক রহস্যময় কণ্ঠ ভেসে এলো। গাধা, ধৈর্য ধর। শের সিংহ কেবল পূর্ণিমা পর্যন্ত বাঁচবে, তারপর সে মরবে। জঙ্গলের পরবর্তী রাজা হবি তুই। গিয়ে শের সিংহকে এই কথা বল, তার বিশ্বাস ফিরে পাবি। আমি জঙ্গলের রাজা? এটা তো নিজেকে প্রমাণ করার সুযোগ। জঙ্গলের ঘন সবুজের মাঝে একটি গাধা বাস করত। সে ছিল একজন বৈদ্য এবং নানা ধরনের বনজ ওষুধের ভালো জ্ঞান ছিল তার। এই কারণে জঙ্গলের শক্তিশালী রাজা সিংহরাজ শের সিংহ তার উপর খুব বিশ্বাস করত। একবার শের সিংহ এক অদ্ভুত সমস্যায় পড়েছে। তার পিঠ ও শরীরের অন্যান্য অংশে অসহ্য চুলকানি হচ্ছে। না সে দিনে শান্তি পাচ্ছে, না রাতে ঘুম। শেষে সে গাধাকে ডেকে বলল, গাধা, তুই আমার সবচেয়ে বিশ্বাসী প্রাণী। এমন এক ওষুধ চাই যা আমার এই চুলকানি একেবারে সারিয়ে দেবে। কিন্তু শোন, এই কথা একেবারে গোপন রাখতে হবে। যদি কারো কানে যায় যে জঙ্গলের রাজা চুলকানিতে ভুগছে, তবে আমার ইজ্জত ধুলোয় মিশে যাবে। জি মহারাজ, আমি বুঝেছি। আমার মুখ একেবারে বন্ধ থাকবে। আমি আপনার জন্য সেরা ওষুধ বানাবো। তাহলে শুরু কর দ্রুত, কিন্তু মনে রেখো, এই কথা কেবল আমি আর তুমি জানি। গাধা সঙ্গে সঙ্গেই কাজ শুরু করল। সে জঙ্গলের দূর দূরান্ত থেকে বনজ জিনিস সংগ্রহ করতে লাগলো এবং রাতের বেলা চুপি চুপি ওষুধ তৈরি করতে থাকলো। কিন্তু সে জানতো না কেউ তার উপর নজর রাখছে। ছাগলি জঙ্গলের সবচেয়ে কৌতূহলী আর কথায় পাখা প্রাণী। এক রাতে গাধাকে ওষুধ বানাতে দেখে ফেলল। অরে গাধা ভাই, এ কি করছো এত রাতে? এত সব বনজ জিনিস, কেউ কি অসুস্থ? না না ছাগলি, এ তো আমি শুধু কিছু পরীক্ষা করছি, তাই এসেছি এখানে। ছাগলি কিচ্ছু না বলে চুপ করে রইল। কিন্তু চালাক ছাগলি লুকিয়ে তার পেছনে পেছনে চলতে লাগলো। মহারাজ, আমি ওষুধ বানিয়ে এনেছি। এটা আপনার চুলকানি সারিয়ে দেবে। খুব ভালো। এই খবর কারো কানে তো যায়নি তো? না মহারাজ, আমি সব কাজ রাতেই করি, কেউ কিছু জানেই না। এইসব কথা ছাগলের কানে ঢুকে গেল। আরে, শের সিংহের চুলকানি? জঙ্গলের রাজা চুলকানিতে ভুগছে? এটা তো একদম ব্রেকিং নিউজ, সবাইকে বলতে হবে। ছাগলি পুরো জঙ্গলে খবরটা আগুনের মতো ছড়িয়ে দিল। সব জন্তু হাসাহাসি করতে লাগলো। যখন এই খবর সিংহের কানে গেল, সে রেগে আগুন হয়ে উঠল। গাধা, তুই আমার বিশ্বাস ভাঙলি। আমি তোকে বলেছিলাম এটা গোপন কথা। এখন পুরো জঙ্গল আমার হাসি উড়াচ্ছে। বল, কে বলল? মহারাজ, আমি সত্যি কিছু বলিনি। আমি আপনার রাজকার্য গোপন রেখেছিলাম। তোর 1 সপ্তাহ সময় দিলাম। খুঁজে বের কর কে করেছে এই কাজ, না হলে তোকে জঙ্গল থেকে তাড়িয়ে দেব। গাধা মন খারাপ করে চলে গেল। সে ভাবতে লাগলো তার জীবন বুঝি শেষ। রাতে সে এক পুরনো বটগাছের নিচে গিয়ে প্রার্থনা করল। হে ভবিষ্যতের দেবী, আপনি ঠিকই বলেছিলেন। শের সিং আর আমাকে বিশ্বাস করছে না। কেউ আমার রাজ ফাঁস করে দিয়েছে। আমি এখন কি করব? হঠাৎ গাছ থেকে এক রহস্যময় কণ্ঠ ভেসে এলো। গাধা, ধৈর্য ধর। শের সিংহ কেবল পূর্ণিমা পর্যন্ত বাঁচবে, তারপর সে মরবে। জঙ্গলের পরবর্তী রাজা হবি তুই। গিয়ে শের সিংহকে এই কথা বল, তার বিশ্বাস ফিরে পাবি। আমি জঙ্গলের রাজা? এটা তো নিজেকে প্রমাণ করার সুযোগ। কিন্তু সে জানতো না ছাগলি পাশেই লুকিয়ে সব শুনছিল। ছাগলির মনে লোভ জাগলো। সে শের সিংহের কাছে গিয়ে বলল, মহারাজ, আমার পূর্বপুরুষরা স্বপ্নে এসেছিল। তারা বলেছে আপনি পূর্ণিমার পর আর থাকবেন না। তবে চিন্তা করবেন না, আমি আপনার সেবা করব আর আপনি স্বর্গ পাবেন। পূর্বপুরুষরা বলেছে? তাহলে আমার মৃত্যু সন্নিকটে? আমার রাজ্যের কি হবে? মহারাজ, ভয় পাবেন না, আমি আছি। আপনি শুধু আমার সেবা গ্রহণ করুন। ছাগলি আবার জঙ্গলের নতুন গুজব ছড়ালো। শোনো সবাই, জঙ্গলের রাজা শের সিংহ মরতে চলেছে আর আমি হব পরবর্তী রানী। এটা সবার মনে থাকে যেন। পূর্ণিমার রাত এলো। পুরো জঙ্গল শের সিংহের গুহার সামনে জড়ো হলো।
কিন্তু পরদিন সকালে শেরসিংহ একেবারে সুস্থ আর রেগে গর্জন করল। ছাগলি, তুই বলেছিলি আমি মরবো আর তুই সেবা করবি? এবার তোকে আমি স্বর্গে পাঠাবো। মহারাজ, এইসব তো গাধা বলেছিল। সে এক জাদুর গাছ থেকে শুনেছে। আমি লোভে পড়ে আপনাকে বলেছিলাম। গাধা, কোথায় সেই জাদুর গাছ যে বলেছে আমি মরবো? মহারাজ, আগে আপনি বলুন, আমার গোপন কথা আপনাকে কে বলেছে? ছাগলি বলেছে। তাহলে স্পষ্ট চুলকানির খবরও ছাগলই ছড়িয়েছে। একমাত্র সেই আমাকে ওষুধ তৈরি করতে দেখেছিল। কিন্তু সেই জাদুর গাছ? মহারাজ, আসলে কোনো জাদুর গাছ ছিল না। সেটি ছিল এক সাধারণ বটগাছ, যার ডালে আমার বন্ধু পেঁচা বসেছিল। আমি জানতাম যেই গুজব ছড়াবে সে আমাকে নজরে রাখবেই, আর সেটাই হলো। সব কথা শুনে শেরসিংহ সভা ডাকল। ছাগলিকে দোষী হিসেবে ডাকা হলো। ছাগলি, গাধা নয়, আসল দোষী তুই। তুই আমার গোপন ফাঁস করেছিস। কারো ব্যক্তিগত কথা ছড়ানো কখনোই ঠিক নয়। এই জঙ্গলে তোকে রাখলে বিপদ, তাই তোর কঠোর শাস্তি হবে। কিন্তু মহারাজ, মরার কথা তো গাধাই বলেছিল। ছাগলি, সেটি ছিল আমার ফাঁদ। ওই গাছের ডালে আমার বন্ধু পেঁচা ছিল। তুই রাজাকে অপমান করেছিস, আমার ইজ্জত নষ্ট করেছিস। তোর মতো একজন চাটুকার ধোঁকাবাজকে এই জঙ্গলে রাখা চলবে না। তোকে এখনই এই জঙ্গল থেকে তাড়ানো হলো। ছাগলি আফসোস করতে করতে জঙ্গল ছেড়ে চলে গেল। তারপর জঙ্গলে শান্তি ফিরে এলো। গাধা শেরসিংহের বিশ্বাস আবার ফিরে পেল, আর জঙ্গলের সকল প্রাণী সম্মানও অর্জন করল। এইভাবেই জঙ্গল আবার শিখাল, যারা বিশ্বাস ভাঙে তাদের শেষ হয়, আর যারা সত্যের পথে চলে তাদের সম্মান চিরকাল থাকে। ছাই সাগরের নোনা মাছ আর খেতে ভালো লাগে না। কি করা যায়, কি করা যায় দেখি, গঙ্গায় গিয়ে সাধু পানির মাছের স্বাদ নেওয়া যায় কিনা। আই যাই, তাই যাই। নদীর তীরবর্তী স্থানে গোপাল জেলের বাড়ি। স্ত্রী, বৃদ্ধা মা ও এক কন্যা সন্তান নিয়ে গোপাল জেলের সংসার। নদীর বুকে ডিঙি নিয়ে জাল পেতে রাতভর মাছ ধরে গোপাল জেলে। সকালে তাহা গঞ্জি নিয়ে বিক্রি করে বাড়ি ফিরে। তার এই দীর্ঘ জেলে জীবনে বহু ভূত প্রেতের তাণ্ডব চোখে পড়েছে, কিন্তু কোনো প্রেত কখনো নির্ভীক গোপাল জেলের সামনে বাধা হয়ে দাঁড়ায়নি। নির্ভয়ে গোপাল জেলে নদীর বুকে মাছ ধরে বেড়ায়। গোপাল জেলের একমাত্র মেয়ে ললিতা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। এক রাতে গোপাল জেলে মাছ ধরে ভোর হবার কিছুক্ষণ পূর্বে ডিঙিটা ঘাটে বেঁধে জালডোলা হাতি নিয়ে তীরে উঠতেই একটা বিশ্রী গন্ধ তার নাকের মধ্যে ধাক্কা খায়। দেখতে পায় একটা কু আকৃতির লোক তার পথ বন্ধ করে দাঁড়িয়ে আছে। পথ বন্ধ কইরা আমার সামনে খাড়াইছস? আমি মাছ খেকো ভূত। তরে তো আগে কখনো দেখি নাই। এতদিন আমি সাগর কূলে ছিলাম। সাগরের লবণাক্ত মাছ আর ভালো লাগে না, তাই এখানে চলে এলাম এই নদীর মাছ খেতে। মাছ খাবি খা, গঙ্গায় ডুইবা গিয়া খা। আমার পথ থেকে শরীরে খারা, আমারে যাইতে দে। গঙ্গায় ডুবে খাবো কেন? তুই আমারে মাছ দিবি, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। এখন থেকে প্রতি রাতে তুই যা মাছ ধরবি তার অর্ধেক আমারে দিয়ে যাবি। তুই এখানে নতুন আইছস,
তাই এই গোপাল জেলেকে চিনোস না? ভালো চাস তো আমার পথ থেকে সইরা খারা, নইলে কিন্তু জম্মের মতন মাছ খাইবার স্বাদ মিটাইয়া দেবো। তোর এত বড় সাহস, তুই আমারে হুমকি দিস? মাছ দে বলছি, নইলে আমি তোর ঘর মটকে দেব। খারা দিতাছি, খারা। ভূতটি গোপালের লাঠি পেটা খেয়ে ছিটকে পড়ে অদৃশ্য হয়ে যায়। ততক্ষণে বেজে যায় ভোরের ঘন্টা। মাছের ডুলা ও জাল নিয়ে চলে আসে গোপাল। ভূতটি গোপালের প্রতি ক্ষিপ্ত হয়ে আরো অনিষ্ট করার জন্য চলে আসে গোপালের বাড়িতে। ললিতা তখন জানালার পাশে বসে বই পড়ছিল। আমাদের পৃথিবী গোলাকার, আমাদের পৃথিবী গোলাকার, আমাদের পৃথিবী 3 ভাগ জল 1 ভাগ স্থল, আমাদের পৃথিবী গোলাকার। তুই গোপালের মেয়ে না? তুমি কে? তুমি অমন করে আমার দিকে তাকিয়েছো কেন? মা, মা গো, মা! আজ আমি তোকে মারবো না। আমি তোর বাবার কাছে মাছ চেয়েছিলাম, সে আমাকে মাছ না দিয়ে উল্টো লাঠি পেটা করেছে। তোর বাবা বাড়ি ফিরে আসলে বলবি আমি এসেছিলাম। আমার হাত থেকে যদি বাঁচতে চায় তাহলে প্রতি রাতে সে যেন আমাকে মাছ দিয়ে আসে। ললিতা, ললিতা, কি হয়েছে মা? ললিতা, ললিতা! হে ভগবান, আমার ললিতা এরকম করছে কেন? মা ললিতা, মা ললিতা! ভগবান, আমার মেয়ের এ কি হয়েছে? আমার মেয়ে কথা বলছে না কেন? ভয়ঙ্কর চেহারার ভূত, ভয়ঙ্কর চেহারা, বড় বড় চোখ, বড় বড় চোখ, বড় বড় চোখ। মা, হাতে পায়ে কোনো মাংস নেই, বড় বড় দাঁত, কি ভয়ঙ্কর! সে বললো, সে কি বললো মা? সে কি বললো? মা, ও বললো বাবা যেন ওকে প্রতিদিন মাছ খেতে দেয়, না হলে ও আমাকে মেরে ফেলবে। মা, ও আমাকে মেরে ফেলবে। তুমি এসেছো? দেখো ললিতার কি হয়েছে, ওর জ্বরই এসে গেছে মনে হয়। ললিতাকে সবসময় চোখে চোখে রাখবে, কখনো যেন সে একা না থাকে। একা থাকলে এই বাজি ভূতটা আবার ওকে ভয় দেখাবে। একমাত্র মেয়ের প্রচন্ড জ্বর থাকায় সে রাতে মাছ ধরতে যায়নি গোপাল জেলে। পরের রাতে মাছ ধরতে গেলে মাছ খেকো ভূতটি একটি গাছের উপর বসে বলল, রে গোপাল, কাল রাতে মাছ ধরতে আসিসনি কেন? আমি তো তোর মাছের অপেক্ষায় ছিলাম। তোর মেয়ে তোকে কিছু বলেনি? কইছে তাই তুই মনে করিস না এই ডরে আমি তোরে মাছ দিয়ে যাবো? আমার নাম গোপাল জেলে। এই দিন তোর কপাল ভালো ছিল তাই বাইসা গেছস। আরেকবার সামনে পাইলে আমি তোর জ্যান্ত রাখুম না। তুই আমার মাইয়ের ডর দেখাইছ। গোপাল, আমি সাগর কুলের ভূত। তোর মতো এমন কত তেরা জেলেকে মেরে আমি সাগর জলে ভাসিয়ে দিয়েছি। যারা আমার কথা মতো মাছ দিয়েছে তাদের আমি কোনো ক্ষতি করি নাই। যারা দেয়নি তাদের সবাইকে আমার হাতে মরতে হয়েছে।
সেদিন প্রভাত মুহূর্ত ছিল বলে আমি তোকে পাল্টা আক্রমণ করিনি। আজ যদি তুই মাঝরাতে আমাকে মাছ না দিস তাহলে কিন্তু তোর রক্ষা নেই। আমি তারে মাছ দিব না, তুই পারলে কিছু করিস। আমি মাছ ধরবার গেলাম। মাছ খেকো ভূতটি গাছ থেকে নেমে তীরে বসে রইল গোপালের মাছের অপেক্ষায়। গোপাল অন্যান্য রাতের মাছ ধরার প্রয়োজনে সাথে চার্জার লাইট নিয়ে আসে, কিন্তু সে রাতে বুদ্ধি করে চার্জার লাইট এর সাথে নলকূপি ও ম্যাচ নিয়ে আসে। গোপাল জানে ভূতেরা আগুনকে ভয় পায়। রাত অর্ধেক পার হলে ভূতটি গোপালকে ডাকতে লাগলো। গোপাল, গোপাল, ভালো চাস তো আমাকে মাছ দিয়ে যা। ভূতের ডাক শুনে গোপাল চট করে নলকূপিতে আগুন দিল। দাউ দাউ করে জ্বলতে লাগলো নলকূপিটা। না তুই ভালো করিসনি গোপাল। আমি কইছি না তারে মাছ দেবো না, পারলে আমার কাছ থেকে আইয়া মাছ লইয়া যা। তুই তো জানিস আমরা ভূতেরা আগুনকে ভয় পাই, তাই তুই চালাকি করে সঙ্গে করে আগুন নিয়ে এসেছিস। আমিও বলে রাখছি আমি সাগর কুলের ভূত। আমার সাথে দ্বন্দ্ব করে কেউ পারে নাই, তুইও পারবি না। সেদিন শুধু তোর মেয়েকে আমার চেহারাটা দেখিয়ে বলে এসেছিলাম আমাকে মাছ দেবার কথা তোকে বলার জন্য। আবার যদি যাই তাহলে তোর মেয়েকে আর জীবিত রাখবো না। তার আগে আমি তোরে এলাকা ছাড়া করুম। আমাকে তাড়ানো এত সহজ নয় গোপাল। আমার কথা রেখে তুই এখন তোর মেয়ের কথা ভাব। তোর সাথে আর কোনো কথা নেই আমার। জ্বর সারলেও ভূত ভীতি থেকে নিষ্কৃতি পায়নি ললিতা। ক্ষণে ক্ষণে তার ছোট্ট মনের পর্দায় ভেসে ওঠে ভূতের ভয়ানক রূপ। ললিতার বাবা গোপাল বরন্ত বেলায় সাধু বাবার স্মরণে তার আস্তানায় উপস্থিত হয়। গোপালকে দেখেই সাধু বাবা তার সমস্যা বুঝতে পারে। গোপাল সাধু বাবাকে প্রণাম দিয়ে কিছু বলার পূর্বেই সাধু বাবা বললেন, তোকে কিছু বলতে হবে না গোপাল, আমি সব জানি। তুই সময় মতো আমার কাছে এসে ভালো করেছিস, না হলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যেত। প্রথম যে তাবিজটা দিয়েছি তা মা কালীর নাম নিয়ে তোর মেয়ের সাথে বেঁধে দিবি। দেখবে তোর মেয়ের মন থেকে ভূতের শঙ্কা দূর হয়ে যাবে। পরের তাবিজটা নদীকূলের সবচেয়ে বড় গাছের উঠে দক্ষিণ দিকের একটা সরু ডালে মা কালীর স্মরণে ঝুলিয়ে বেঁধে রাখ। বাতাসে তাবিজটা নড়তে থাকলে ভূতের বুকে কঠিন যন্ত্রণা শুরু হবে। সে যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ছটফট করতে করতে নিরুদ্দেশ হয়ে যাবে। সাধু বাবার কথা শেষ হলো। সাধু বাবাকে প্রণাম জানিয়ে বাড়িতে প্রত্যাবর্তন করে এবং সাধু বাবা যেভাবে বলে দিয়েছিলেন ঠিক সেইভাবেই কাজ করলো। ললিতার মন থেকে ভূতের শঙ্কা দূর হয়ে গেল। মাছ খেকো ভূতকে আর কখনো সেই এলাকায় দেখা গেল না। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আর হ্যাঁ, কে কোথা থেকে গল্পটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।